ভক্ত প্রাণ। আমার কথা নেবেন, রাস্তায় দাঁড়িয়ে না থেকে খুলে বলি আপনাদেরকে সাক্ষাতে প্রত্যেকে একটু কাছে কাছে এগিয়ে আসবেন। কারণ আসর থাকলে ফাঁকা ফাঁকা, কবিয়ালদের কিন্তু লাগে একা একা, তাই না? দেখলে অগণিত ভক্ত শ্রোতার মুখ, এই কবিয়ালদের মনে যাবে কিন্তু সুখ। আর যদিও আমার চেহারা মেরে একটা ভালো না, আমার যা চেহারা মনে হয় পালকি বোয়া বিয়ারা, তাই না? আর আমার এই যে বাবাজির যে চেহারা, যা ভালোবাসি ইন্দুরা আর মিয়ারা, মনে হয় বরিশালের পিয়ারা। তা আমার খারাপ হতে পারে, চিন্তা করে দেখুন নারী নরে, আমার বাবার চেহারা তো আর খারাপ না। বিশ্বকবি রবি ঠাকুর বললেন, চোখের দাবি মিটলে পরে তবেই খোঁজে মন, তাই প্রভু সবার আগে রূপে রাখেন জন। দর্শন পূর্ণ হতে গেলে যেটা প্রয়োজন তা আমার বাবার আছে, আর সেই বাবা আমার আসরে বসে আছে। তাই আপনারা আমার কথা নেবেন, দয়া করে কাছে কাছে এগিয়ে বসবেন, তাহলে আমাদের গান করতে ভালো হবে। কবি গানটা এটা মুখস্থ কিংবা পকেটস্থ বিদ্যা না, কিন্তু এটা গড গিফটেড, ঈশ্বর প্রদত্ত। এই কবিদের শক্তি হচ্ছে শ্রোতা, জানাই দিয়ে ভাবের বার্তা। কবি কারে কয়? আমি বলি ধর্মসভায় প্রকৃতির রূপ দর্শন করে হৃদয় পটে অঙ্কন করে যখন ছন্দে ছন্দে কাব্যের ভাষায় ডেলিভারি দেওয়া হয়, তখন কিন্তু তারে কবি কয়। আপনারা আমায় বলুন দেখি, ঘরে ঘরে MA পাস, BA পাস, MBBS, বড় বড় ডাক্তার, এমনি করে শিক্ষিত মানুষ আছে, কিন্তু একজন কবি বিরল। আপনারা আমায় বলুন দেখি, যদি তাই না হতো এ কথা কব কত, সেই সুদূর বাগেরহাট থেকে আমাদের থেকে অনেক জ্ঞানী মানুষ এখানে আছে, হায়ার এডুকেটেড ব্যক্তি আছেন, শিক্ষিত মানুষ, জ্ঞানী প্রজ্ঞা বিদগ্ধজন আছেন। তো আমাদেরকে বায়না করে আনা লাগতো না। কেন এনেছেন? হয়তোবা ঈশ্বরীয় আধ্যাত্মিক একটা চেতনা, আমি করি বর্ণনা, আলাদা একটা শক্তি হয়তোবা আমাদের কাছে দিয়েছে, যা দিয়ে আমরা মানুষের হৃদয়ে একটু শান্তি দিতে পারি, একটু ভক্ত সঙ্গ করতে পারি, একটু ভক্ত পদধূলি নিতে পারি। এটাই তা মনে করি, ভাবো না ওদিকে যাবো না, অন্তরে তো আছো ভাবো। আজকে দ্বিতীয় দিনের গান, আমি বলি আপনাদিকের বিদ্যমান সর্বচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম করলাম দান। আমার ঘুম আসতেছে না তো, আসলে ঘুম আসে না তখন জানেন, জি বাংলা স্টার জলসা আছে না, যদি ওইটা হয় তখন আর ঘুম আসে না, তখন ভাত রান্না বাদ দিয়ে কিন্তু ওইটা দেখতে হয়। কিন্তু কবি গান শুনতে গেলে মাঝে মাঝে ঘুম আসে। ধরেন বাবু, তাহলে শ্যামানন্দ পরিব্রাজক আর সিদ্ধান্ত সরস্বতী, হরে কৃষ্ণ। এটা ঠিক করা আছে, একটু ভাষায় দেবেন একটু হালকা, হ্যাঁ একটু ভাষায় দেবেন, হালকা ভাষায় দেবেন। হ্যালো, আর বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ও কৃষ্ণ কৃষ্ণ, ও বলো হরে বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
Hare Krishna
প্রণাম করি তোমায় তারা, তুমি আমার নয়ন তারা, দূর করে দাও সকল অন্ধকার। আমি অতি মূঢ়মতি, না জানি ভক্তি স্তুতি, তাই কৃপা করে করো মোরে পার। এ ঘোর ভবার নবে একদিন ছেড়ে সবার চলে যেতে হবে, কেহ না রহিবে যেদিন, সেদিন মাগো তুমি মোর কেটে দিও মায়ার ডোর, ভব নদী পার হই যখন। আমার স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদেও নাহি করিবারে পারে। যে নাম দিলে পরে দিবের আপদ হরে বিপদ হরে, আমি সে নাম করিবার পারি। যে নামের জন্য এই জগৎ ধন্য, সাজানো এই ভক্তি বৃন্দাবন। যত সব সাধু গুরুর আহ্বানে, বৈষ্ণব ভক্তের আগমনে, এসেছেন আমার প্রাণের কৃষ্ণধন। তাই এই ব্রজের ধুলি মাটি আজ অঙ্গে মেখে হব খাটি। ভুল ত্রুটি খুঁটিনাটি আছে সারা জীবন ভর, করিলে সব সাধু সঙ্গ পবিত্র হইবে অঙ্গ। এখন আছে আমার সাধু গুরুর চরণ ধুলির জোর। তাই আছেন যত নারী নরে, একে একে প্রণাম জানালাম সবার চরণ না করে, সবাই আশীষ দোয়া করবেন না। ভক্তের আশীর্বাদ নেওয়া হলো, এবার আত্মপরিচয় দেওয়া হলো। চিন্তা করে দেখুন জ্ঞানী চয় এই কবি সরকার যারা রয়। আমি বলি আপনাদের পাশে নতুন জায়গায় গান করতে যখন আসে, ভক্তদেরকে ভালোবেসে কাব্য মঞ্চের পরে দাঁড়াইয়ে তখন আত্মপরিচয় দেয়। এখানে হচ্ছে 3 দিনের গান। আমি বলি আপনাদের বিদ্যমান এই কবি গানকে ভালোবেসে ভাবাবেসে ছুটে এসেছেন যত ভক্ত প্রাণ। আমি করি বর্ণনা, আমি এই এলাকায় নতুন কিনা, কি হিন্দু কি মুসলমান কি নারী কি পুরুষ, কেউ তো আমাকে চেনে না। তাই আমার পরিচিত হবার তরে খুলে বলি আপনাদের গোচরে অন্তরেতে আছে ভাবো, আমাকে পরিচয় দিতে হবে। আমি একটু ছোট্ট করে পরিচয় দেব। বলি কাব্য সমাধান, অরূপ সরকার আমার নাম। সত্য কথা বলে রাখি, বাগেরহাট ডিস্ট্রিক্ট রামপাল থানা হুড়কা গ্রাম নাম করে শুনুন যত নারী নরে, আমি একটা গ্রামে থাকি। আমি সবার কাছে করি প্রকাশ, অতিথি পাখির মতো কথা না অসঙ্গত, আমি কয়েকটা দিনের জন্য ওখানে করি বাস। দেখেছেন অতিথি পাখি যারা রয়, খুলে বলি ধর্মসভায় আমি বলি আপনাদের পাশে বছরে একবার কিন্তু অতিথি হয়ে আসে। আবার তারা কিন্তু মুক্ত গগনের পাখি যারা ডানা মেলে উড়িয়ে আপন জায়গায় উড়ে যায়, তারা তেমনি মতো কথা না অসঙ্গত। আমি বলি আপনাদের কাছাকাছি আমি ওই অতিথি পাখির মতো কয়েকটা দিনের জন্য ওই হুড়কা গ্রামেতে আছি। অন্তর দিয়ে দেখুন ভেবে পঞ্চভূতের দেহখানা আমি করি বর্ণনা। পঞ্চভূতের দেহ থেকে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন মাটির দেহ মাটিতে পড়ে রবে। যার মানুষ তার কাছে চলে যেতে হবে। বলি কাব্য সভাতল একমাত্র হাতে নিয়ে কর্কট ফল, আর হরিনামকে করিয়া সম্বল, চোখের জলকে করিয়া সম্বল, আপন দেশে পাড়ি জমাতে হবে। সেদিন স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মস্বজন বন্ধু বান্ধব যারা মায়ার বন্ধনে আপনাকে আমাকে বেঁধে রাখতে পারবে না, তারা মায়ার বন্ধনকে ছিন্ন করি শেষের দিনের বান্ধব সেই মুক্তিদাতার কাছে যেতে হবে। সেদিন কেউ ধরে রাখতে পারবে না। আমি বলি আপনাদের পাশাপাশি তাই মানব জীবন যখন পেয়েছি আপনাদের কাছে ছুটে আসি। কেন জানেন? শেষের দিনের পারের সম্বল এই ভক্তের চরণ ধুলি। এই চরণ ধুলিকে সম্বল করে একদিন দাঁড়াতে হবে ভবসিন্ধুর পারে। সেদিন গোবিন্দ যদি কৃপা করে, হরে কৃষ্ণ হরি বলে দুটি বাহু তুলে যদি ডাকতে বলে, হে প্রাণ গোবিন্দ তুমি আমার কথা নিও, সারা জীবনের সকল কিছু ক্ষমা করি। আমি বলি তোমার ধরে আমাকে একটু ভক্ত করে তোমার চরণ তলে ঠাঁই দিও।
হয়তোবা গোবিন্দ আমাকে কৃপা করলেও করতে পারে। আমি বলি আপনাদের পাশাপাশি তাই ভক্তের চরণ প্রান্তে এই হতভাগা সন্তানটা আমি ছুটে আসি। কথা নেবেন? আপনাদের এই চরণ তলে এই হতভাগাকে একটু ঠাঁই দেবেন, আর আপনাদের চরণ ধুলি আমার মাথায় দিয়ে আমাকে পুত পবিত্র করে আজ মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে যেন সেই প্রভুর নাম গুণগান করতে পারি, সেই আশীর্বাদ করবেন। রাধা কৃষ্ণ প্রেমানন্দ ভক্তবৃন্দ, হরি হরি। আমার আত্মপরিচয় হয়ে গেল, এবার গুরু বন্দনা করা ভালো। গুরু কৃপা হিকে বলম পরিকাব্য সমাধান। গুরু কৃপা ছাড়া জানাই যে কাব্যের ধারা কোনো কিছু করা সম্ভব নয় কখন। তাই তো বাবার আশীষ দিতে চাই। বাবদ তুমি আমার কথা রাখো, যেখানে থেকে থাকো, আজ তোমারই সন্তানের ঈদ মন্দিরে এসে অগণিত ভক্তকে ভালোবেসে আজ গোবিন্দের কথা তুমি নিজেই বলেছে। গুরু বন্দনা আমার হয়ে গেল, এইবার মূল সাবজেক্টের ভিতরে যাওয়া ভালো। চিন্তা করে দেখুন, জ্ঞানী ছয় কবিগান করতে গেলে বলিকাব্য সভাতলে একটা ভূমিকার পরে দাঁড়ায় কিন্তু করতে হয় অভিনয়। এই অভিনয় কারে বলে? বলিকাব্য সভাতলে অভি অর্থাৎ আসল, নয় অর্থাৎ না। আমি করি বর্ণনা, আসল না কিন্তু আসলের মতো। আজকে আমার এই যে বাবাজি যেজন আছে, আমি বলি আপনাদিকের কাছে সুরঞ্জন সরকার, আমি বলি আপনাদিকের ধার। এই আসরেতে এসে আমি বলি আপনাদিকের পাশে রসাভাসে ভালোবেসে করিয়ে গান, আমি বলি আপনাদিকের বিদ্যমান জুড়িয়েছে কিন্তু ভক্তদিগের প্রাণ। সত্য কথা আমার বলা ভালো। আজকে শ্যামানন্দ পরিব্রাজক হইয়ে সেই কথা বুঝাই কইয়ে, আর আমি অরূপ সরকার আমাকে সিদ্ধান্ত সরস্বতী বানাইয়ে কয়েকটা প্রশ্ন দিয়ে গেল। আপনারা আমায় বলুন দেখি, আমি যে সিদ্ধান্ত সরস্বতী হইয়ে তার প্রশ্নের জবাব দেব অন্তরেতে আছে ভাবো, সেই শক্তি সামর্থ্য কি আমার আছে নাকি? না। তবে হ্যাঁ দিতে পারি বলি আপনাদিকের বরাবরই, যদি এই ভক্তের আশীর্বাদ আর দোয়া হয়। কথা নেবেন? আজকে যদি ভক্তের আশীর্বাদ আর দোয়া পাই, খুলে বলি আপনাদিকের ঠাই ভালো গান করতে পারবো, অন্তরেতে আছে ভাবো। অন্তর দিয়ে দেখলাম ভেবে ভালো গান হবে, আর জানাই দিয়ে কাব্য ছন্দ আশীর্বাদ দোয়া যদি পাই মন্দ, গান কিন্তু মন্দ হবে, সমস্ত দোষ আপনাদের কাঁধের হবে। এখন আপনারা আশীর্বাদ দোয়া ভালো দেবেন না মন্দ দেবেন, প্রত্যেকে বসে বসে তাই ভাবেন। আপনারা কি আশীর্বাদ দোয়া ভালো দিয়েছেন? আমার মনে হয় ভালো দিয়েছেন। অবশ্য এই কবি সরকার যারা জজ আর উকিলের মতো, তারা প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না। আমি একটা ধ্বনি দেব, অন্তরেতে আছে ভাবো, এই ধ্বনির প্রতিধ্বনি স্বরূপ যদি মায়েরাও উলুধ্বনি দেয় আর বাবারা যদি হরিধ্বনি দেবে, বুঝবো যে পূর্ণ আশীর্বাদ পেয়ে গেছি। আর মায়েরা যদি উলুধ্বনি ঠিক মতো না দেবে, ওই দোষে মনে নিয়ে মনস্তাপ দেব, কিন্তু অগ্নিমাখা অভিসম্পদ প্রত্যেকটা মায়ের গর্ভে এক একটা করে বোবা সন্তান হবে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্তবৃন্দ একবার হরি হরি বলো। হরি বলো, হরি বলো, হরি বলো। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। কিন্তু অবাক হয়ে গেছে কি জানেন, এই যে নতুন যাদের বিয়ে হয়েছে না, ওনারা মনে মনে ভাব দিছে যে দাম্পত্য জীবনে এসেছে কিনা, যদি বোবা সন্তান হয় গর্ভে, মা ডাক তো শুনতে পারবো না, ওই ভয় তারা উলুধ্বনি দিছে। আর যারা আছে বোন, চিন্তা করছে অনুক্ষণ কিছুদিন পরে দাম্পত্য জীবনে যেতে হতে পারে, যদি বোবা সন্তান হয় সরাসরি, তাই ব্যাকডেট ওইটা চিন্তা করে ওরাও কিন্তু উলুধ্বনি দিছে। ভালো কথা, কিন্তু ওই যে বুড়ি মাতার গালে তো দাঁত একটাও নাই, উনি কোন জন্য দিল উলুধ্বনির ভাই? ওনার কি হবে টবে নাকি? হ্যাঁ হাসেন না, হলি হতে পারে, কেন জানেন বাবু? কিসে যে কি হয় তা তো কোয়া যায় না। যায় আপনারা বিজয় সরকারের মানেন না? সাধু কবি ভাটিয়ালি, সুরের রাজা, পোষা পাখির জনক সাধু কবি বিজয় সরকার। এমন ব্যক্তিকে কে মানে না? কে হিন্দু? কোন মুসলমান নামের পারে? উনি কি বললেন জানেন? উনি বললেন যে 60 হাত 30 হাত গভীর জলের
ইলিশ মাছ খেলে নাকি অনেক সময় শরীর গরম হতে পারে। আবার 60 হাত উপরে নারকেল গাছের নারকেল খেলে নাকি শরীর ঠান্ডা হতে পারে। তাহলে কিসে যে কি হয় তা তো কোয়া যায় না। আমি করি বর্ণনা, তা আমার মনে হয় কি জানো, ওনাদের হলেও হতে পারে। আর যদি না হয় চিন্তা করে দেখুন, জ্ঞানী ছয় অন্তরে তো আছে, ভাবো আমি হব, আমি অরূপ সরকার মরি ওনাদের গর্বে হব, ওনাদের সন্তান হয়, একটা নয়। ওই যে বুড়িমাতা জানাই দিয়ে ভাবের বার্তা, ওনারও সন্তানের মা হতে পারে। চিন্তা করে দেখুন অন্তরে, যদি কৃষ্ণ ভক্ত হতে পারে চরাচরে, একটা নয় দুটো সন্তান হয়। একটা হচ্ছে জ্ঞান নামক পুত্র, আর একটা হচ্ছে ভক্তি নামের কন্যা। এই দুটো সন্তান পেয়ে ওই মায়ের জীবনটা হয়ে যায় ধন্য ধন্যা। আমি করি বর্ণনা, তারাও সন্তান থেকে বঞ্চিত হয় না, এমনি করে সন্তান হয়। অবশ্য অনেকে কিন্তু মৌন অবস্থা ধারণ করি আছে। আমি বলি আপনাদের কাছে, জ্ঞানীতে করেছে বর্ণন নাকি মৌনতাও কিন্তু সম্মতির লক্ষণ, তাই না? ওই যে বাবা বলছে খোকারটাই, খোকা তোরে জানাই তুই আমার কথা নিবি, তোর কাছে করি প্রকাশ যখন করেছিস এমএ পাস। ছোটবেলায় তোর তো মা হারিয়ে গেছে, আমি বলি তোর কাছে তোরে বড় কষ্ট করে মানুষ করেছি, ঘরটা লাগে একা একা বড় ফাঁকা ফাঁকা, আমার একটা বৌমা এনে দিবি। জানবেন যত ভক্ত দল ডাক দিয়ে বললো বাবা বৌমা লাগবে, তা হ্যাঁ, তা মেয়ে পাবো কোন জায়গায়? তা বলছে দক্ষিণ পাড়ায় যাবি। ওই দক্ষিণ পাড়ায় যাবি, তুই আমার কথা নিবি, একটা মেয়ে দেখে এসেছি ওইটারে দেখতে যাবি। এ কথা আমার বলা ভালো, বাবার কথায় দিয়ে সায়, বাবা মানে ছেলে কিন্তু মেয়ে দেখতে যায়। তা বর্তমানে ডিজিটাল কম্পিউটার যুগের মেয়ে কিনা আমি করি বর্ণনা, মেয়ে বাড়ি যখন পৌঁছালো ওই মেয়ের দিকে কিন্তু তাকাইয়ে ওরে কারেন্ট শর্ট করলো। এত ভালো চেহারা, এত সুন্দর চেহারা, মানে কুশ্রী বিশ্রীর প্রতিযোগিতা যদি করা হয় তো ওইটি ফার্স্ট হবে, এত ভালো চেহারা। মানে আলকাতরা ডাবল পোস, পাকা রং, এত ভালো চেহারা। আর সামনে থেকে এইভাবে ঘোড়ার বালাজ আছে, ওটাও খুব ভালো, বুনো বুনো নখ আছে। ওই দৃশ্য দেখে চোখে শান্তি পেয়েছে, বুকে পরম কৌতুকে ওই ছেলেটা কিন্তু চেয়ারের পরে মৌন অবস্থায় বসে আছে। তার ছেলে যখন বসে রইল, মেয়েটা গিয়ে আস্তে করে চিমটি কেটে দিল। ওর মনের ভিতর কিন্তু বাড়ি ভালো লাগিয়ে উঠলো। যখন ভালো লাগিছে, আমি বলি আপনাদের কাছে, ওই ছেলেটা বাড়ি এসে চেয়ারের পরে বসেছে। বাবা আস্তে আস্তে ধীরে ধীরে ছেলেটির কাছে গিয়ে ডাকতে বলতেছে, খোকারে তুই আমার কথা নিবি, বৌমা কি পছন্দ হয়েছে সেই কথা কবি। আপনারা আমায় বলুন দেখি, ছেলের যদি একটু কাণ্ড জ্ঞান থাকে তাহলে বাবার সামনে বলতে পারে নাকি যে মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ, বলতে পারে না। আবার বলতে চাও খোকা মেয়ে কি পছন্দ হয়েছে? ওই কথা যখন শুনেছে ছেলের কিন্তু গা জ্বলিয়ে গেছে। আবার বলতেছে বাবা মেয়ে কি পছন্দ হয়েছে? তা কয় না কইছি নাকি? অবস্থা বোঝেন, বলতেছে না কইছি নাকি। এমনি করে মৌনতা ধারণ করে থাকলেও কিন্তু অনেক সময় সম্মতির লক্ষণ হয়। এই অবস্থায় তারা আমাকে আশীর্বাদ দোয়া দিয়েছে রে ভাই। তা মনে করি ভাবো না ওইদিকে যাবো না, অন্তরে তা আছে ভাবো। এইবার আমার ওই মানে শ্যামানন্দ পরিব্রাজকের প্রশ্নগুলো ধরিয়ে ধরিয়ে আমি বলি আপনাদের গোচরে আমি সিদ্ধান্ত সরস্বতী হয়ে জবাব দেওয়ার চেষ্টা করব। এই যে শ্যামানন্দ পরিব্রাজক, আমি সিদ্ধান্ত সরস্বতী, আমার সঙ্গে কোথায় দেখা হলো এ কথা আমার বলা ভালো, গৌড়ীয় মঠে। আমি বলি আপনাদের নিকটে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরিয়ে যখন ওই গৌরী মঠে আসি, আমি বলি আপনাদের পাশাপাশি শ্যামানন্দ পরিব্রাজক যেজন ছিল আমাকে দেখতে পেল, আমাকে দেখে বড় শান্তি পেয়েছিল। ওখানে দাঁড়িয়েই কিন্তু আমাকে প্রশ্ন করেছিল, কিন্তু আমি যে জবাব করবো দান, আমি বলি আপনাদের বিদ্যমান জবাব যদি দিতে হয়, আমি বলি ধর্ম সবাই ভালো করে প্রশ্নগুলো বুঝতে হয় না, কিন্তু আমি যে বসবো ও তো বোঝার জায়গা বুঝিয়ে দিয়ে গেছে। আমি বলি আপনাদের কাছে কেমন জানেন, বাচ্চা কুকুর দেখেছেন? এই বাচ্চা কুকুরকে যদি খেতে দেওয়া হয় সম্ভ্রান্ত পরিবারে, আমি বলি আপনাদের গোচর, কিংবা মধ্যবিত্ত পরিবারে যদি নাকি বাচ্চা কুকুরকে খেতে দেওয়া হয়, তাহলে কি করে খেতে দেয়? মেটে মালসাই করে, পাত্রে করে। তা যদি খেতে দেওয়া হয়
কুকুর কি করে? বাচ্চা কুকুর কি না মা? চরণ ধরে করি মানা, কেউ কিন্তু কথা বলবেন না, কারণ আজকে কিন্তু কবিগান হবে। প্রথমে বলতেছি মা, এরপরে বলবো কিন্তু মাসি। আর আমি যদি মা বলি এরপরে মাসি বলি, সম্পর্কে আমার বাবার কি হবেন? শালি। আমি ছাড়লেও ছাড়বে না কিন্তু বাবারা ভালি। আমি দিচ্ছি কবির সুর, আর আপনারা যদি চান চানাচুর, আমি তো দিতে পারবো না। তাই চরণ ধরে করি মানা, কেউ কথা বলবেন না। আর চেয়ার আমার খারাপ হলেও একেবারে খারাপ না কিন্তু। তা যাই হোক, আমার দিকে রাখবেন ঝোঁক। তো ওই বাচ্চা কুকুরকে যখন খেতে দেওয়া হয়, আমি বলি ধর্ম সবাই কি করে? বাচ্চা কুকুর কিন্তু খায়। খায় আর কি করে? খায় আর ছড়ায়, খায় আর ছড়ায়। ওরা কিন্তু সাজায় খেতে পারে না। আমি করি বর্ণনা। আজকে আমরা এই শ্যামানন্দ পরিব্রাজক প্রশ্ন দিছি, আমি বলি আপনাদের কাছে কথা না সঙ্গত, ঠিক ওই বাচ্চা কুত্তার মতো ছড়ায় গেছে। কথায় বলে না, দাম নেই চাল নেই তার গোলা ভরা ইন্দুর, পাতার নেই ভুদ্দুর নেই তার কপাল ভরা সিন্দুর। কামাতি পারে না নাফির দামা ভরা খুর, কামাতি কামাতি যাবে রঘুনাথপুর। এ বেটা, যে জায়গায় হাতে পাও না ওই জায়গায় চুলকতি যাও কেন? আমি বলি তোমার বিদ্যমান যে প্রশ্ন করিস দান, ও তো করে 9 বছরের সন্তান। যদি প্রশ্ন দিব ভালো কথা জানাই দিয়ে ভাবের বার্তা, একটু কঠিন প্রশ্ন দাও, তুমি আমার কথা নাও, কারণ তুমি বাচ্চা হতে পারো, তুমি আমার কথা ধরো। এখানে যে শ্রোতারা আছে খুলে বলি তোমার কাছে, তারা তো জ্ঞানী প্রজ্ঞা বিধক্ত জন। চিন্তা করে দেখুন, জ্ঞানী চয় যারা কবি গান শোনে তারা কিন্তু কবি সরকার থেকেও জ্ঞানী হয়। আর আপনারা যারা আছেন, আপনারা আমার কথা নেবেন, আপনারা অনেক জ্ঞানী, যেহেতু এখানে দীর্ঘদিন কবি গান হয়। আমার শ্যামানন্দ পরিব্রাজক এসে আমি বলি আপনাদের পাশে প্রথম যে প্রশ্ন করেছে দান, শুনেছেন তো যত জ্ঞানবান। প্রশ্ন কি করেছে? আমি বলি আপনাদের কাছে সর্বপ্রথমেই কিন্তু রামায়ণ থেকে প্রশ্ন দিচ্ছে, তাই না মা? প্রশ্ন কি দিচ্ছে মনে আছে? আমার মনে হয় মনে নেই, না মনে আছে, কিন্তু আপনারা বলবেন না কেন জানেন? এই যে এত টাকা পয়সা খরচ করিয়ে, কত গরজ করিয়ে এই কবি সরকার আনলেন, মনে মনে ভাবলেন যে মনে করবেন সাব্যস্ত এই কবিয়ালদের থাকে না কিন্তু কোনো কিছু মুখস্থ। তবে ওই যে কথায় বলে না, কিনা মুরগির নরুন পর্যন্ত গোস্ত, বলে না? বলে। আপনারা বলছেন না কেন জানেন? মনে মনে ভাবতেছেন কত টাকা পয়সা খরচ করে বায়না করিয়ে সরকার আনলাম এই আসর পরে। মনে করি ভাবো না আমরা মুখ দিয়ে বলবো না, যদি সরকাররা মুখ দিয়ে বলে তাহলে অলংকৃত করে সুন্দরভাবে বলতে পারবে, উপস্থাপনা করতে পারবে, তাই বলছেন। কিন্তু মূলত আপনারা জানেন। তা যাই হোক, আমার দিকে রাখবেন ঝোঁক, ডাক দিয়ে বলছে তাই যে আমি শুনতে চাই, তুমি আমার কথা নেবা। এই যে রামায়ণ আমি তোমার কাছে করি বর্ণন, এই যে সীতা যেজন ছিল এ কথা আমার বলা ভালো, তাকে যখন বনবাসে দেওয়া হয় কিংবা সীতাকে নিয়ে যখন বনে যাওয়া হয়, চিন্তা করে দেখুন জ্ঞানী চয়, লক্ষণ তাকে দেখে রেখেছিল এ কথা আমার বলা ভালো। রাবণ কর্তৃক হরণ করে, চিন্তা করে দেখুন নারী নরে, যখন সে অযোধ্যাপুরে গেল, রাজ্যবাসীরা যারা রয় ডাক দিয়ে কয় সীতা অসতী হয়। তাই সীতাকে পরীক্ষা করবার তরে আমি বলি আপনাদের বছরে অগ্নি পরীক্ষা দেওয়া হয়। যখন অগ্নি পরীক্ষা দিল এ কথা আমার বলা ভালো, আমি করি বর্ণনা, রাজ্যবাসী তাতেও কিন্তু মানে না। জানবেন যত ভক্ত দল প্রজার মনোরঞ্জনের তরে, শুনুন যত নারী নরে। আবার সীতাকে কিন্তু বনবাসে দেওয়া হলো, তখন তার গর্ভে নাকি লব রয়, এই গর্ভ অবস্থায় নাকি বনে পাঠায়। ডাক দিয়ে আমার কাছে কয়, সিদ্ধান্ত সরস্বতী বলি তোমার সম্প্রতি তুমি আমার কথা নিবা। মায়ের দোষ থাকতে পারে, খুলে বলি তোমার গোচরে সে অসতীও হতে পারে, তুমি আমার কথা নাও। ওই মাতৃগর্ভে যে লব ছিল এ কথা আমার বলা ভালো, ও কোন দোষে দোষী হয়ে সেই কথা বুঝাই হয়ে মাতৃগর্ভে থেকে সে বনবাসে গেল। এই না প্রশ্ন খান, এই হচ্ছে তার প্রথম প্রশ্ন। খান আমি বলি আপনাদের বিদ্যমান ওইখানেও থামে না, আমি করি বর্ণনা। তবে এক একটা করে ধরিয়ে ধরিয়ে প্রশ্নের জবাব দেবো, আসর পরেই আপনারা নারী নরে কিন্তু বসে শ্রবণ করবেন। তাই আগে রামায়ণ কিও শ্যামানন্দ পরিব্রাজক শোনা চাই। রামায়ণটা কি? রামায়ণ ভালো। রামায়ণ কি? এটা সংসার আদর্শের গ্রন্থ মা।
রামায়ণে কি আছে আমি বলি আপনাদের কাছে, একটা স্ত্রীর স্বামীর প্রতি কতটুকু ভক্তি করা উচিত এটা কিন্তু রামায়ণে আছে। একটা সন্তানের পিতার প্রতি কতটুকু ভক্তি শ্রদ্ধা করা উচিত ওটা আছে। যেমন পিতৃ সত্য পালনের তরে চিন্তা করে দেখুন, অন্তরে রাম কিন্তু তার রাজ্য রাজসিংহাসনকে ত্যাগ করি বনে চলে গেল, গেছে না? গেছে। আমি বলি আপনাদের কাছে, ওদিকে একটা নারী কেমন হওয়া উচিত এটাও কিন্তু ওই রামায়ণের ভিতরে আছে। আমার দেখেছেন, যদি কোনো স্বামী যাত্রা করে ঘর থেকে, যদি তার স্ত্রীর ভালে সিঁদুর দর্শন করে যাত্রা করে, তার যাত্রা শুভ হয়। এই সিঁদুর কেন দিয়েছিল? আপনাকে যখন বিবাহ করেছে আপনার স্বামী চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে, আমি বলি আপনাদেরকে সাক্ষাতে আপনার ভালো এই সিঁদুর দিয়েছিল। কেন? এটাকে মঙ্গল চিহ্ন বলে। এই সিঁদুর দর্শন করে যদি কোনো স্বামী যাত্রা করে তাহলে তার যাত্রা শুভ হয়। এমনকি রাত্রিবেলা যদি কোনো নারী সিঁদুর ধারণ করিয়ে ঘুমাতে পারে, আমি বলি আপনাদের বরাবরই, তাহলে জমে ব্যক্তির সাধ্য হবে না। আমি করি বর্ণনা, ওই সতী নারীর কোল থেকে কোলকে শূন্য করে তার স্বামীকে নিয়ে দেয়। প্রমাণ কোথায়? রামায়ণ। লক্ষণের স্ত্রী উর্মিলা যেজন ছিল, এ কথা আমার বলা ভালো। লক্ষণ যখন শক্তির ছেলে পড়েছিল, পড়লে কি করলো? হনুমান যেজন রলো, উর্মিলাকে গিয়ে ডাক দিয়ে বলল, উর্মিলা তুমি আমার কথা ধরো, স্বামীর স্মৃতি রক্ষা করবার পরে আমি বলি তোমার গোচরে শাখা ভাঙ্গ আর কপালে সিঁদুর মোছো। তখন উর্মিলা ভালের দিকে তাকিয়ে দেখে যে তার সিঁদুর জল জল করে জ্বলছে। বলছে, হনু তুই বড় বোকা, বুদ্ধিতে খোকা। আমি করি বর্ণনা, ইয়ে জগতের বুকে সতী নারী কখনো পতিকে ছাড়া বাঁচতে পারে না, পতি বিহনে বাঁচতে পারে না। আমি সতী নারী, আমার পতি মরে নাই। সিঁদুরের দিকে তাকায় দেখে যে উজ্জ্বল জল জল করে জ্বলছে। ডাক দিয়ে বলছে, আমার স্বামী লক্ষণ মরে নাই। আমি বলি আপনাদেরকে ঠাই, তাহলে এই হচ্ছে রামায়ণ খান। কেমন ভাবে প্রমাণ হলো এ কথা আমার বলা ভালো। ও শ্যামানন্দ পরিব্রাজক শোনো, সীতাকে যখন উদ্ধারিতে, আমি বলি আপনাদেরকে সাক্ষাতে যখন উদ্ধারিতে প্রভু রামচন্দ্র রাবণকে বধ করেছিল না, যখন রাবণকে বধ করে ব্রহ্ম হত্যা পাপ হয়। তা যখন ব্রহ্ম হত্যা পাপ হলো, মুনি ঋষিরা একত্তরে ডাক দিয়ে বলেছিল প্রভু রামচন্দ্রের ধারে যে, কথা লবে এই ব্রহ্ম হত্যা পাপ থেকে যদি মুক্ত হতে চাও, তুমি আমার কথা নাও, তাহলে অযোধ্যা করে তোমাকে যজ্ঞ করতে হবে। অশ্বমেধ যজ্ঞ যারে কয়, এই অশ্বমেধ যজ্ঞ করতে হবে। ডাক দিয়ে বলেছিল প্রভু রামচন্দ্র মুনি ঋষিদের ধারে যে, আমি যে অশ্বমেধ যজ্ঞ করবো, অন্তরেতে আছে ভাবো আমি তো সীতাকে বনবাসে দিয়েছি, কেমন করে করব? মুনি ঋষিরা সবাই মিলে ডাক দিয়ে বলল, তাই তাহলে স্বপ্ন সীতা নির্বাণ তোমার পুনরায় বিবাহ করা চাই। প্রভু রামচন্দ্র বলেছিল, আমি বিবাহ কেমন করে করি? এ জগতের বুকে সীতা ভিন্ন যত নারী বলি তোমাদের বরাবরই প্রত্যেকে আমার মা, মায়ের মতো আমি দেখি, আমি তো বিবাহ করতে পারবো না। তখন মুনি ঋষির সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, তার স্থলে কথা নেবে, তাহলে স্বপ্ন সীতা নির্মাণ করে আমরা বলি তোমার ধারে তুমি এই অযোধ্যা নগরীতে তুমি অশ্বমেধ যজ্ঞ করবে। জানবেন যত ভক্ত দল অশ্বমেধ যজ্ঞ করবে অন্তর দিয়ে দেখুন ভেবে। এইবার সবাইকে নিমন্ত্রণ দিতে পাঠালো, একমাত্র হনুমানকে কিন্তু নিমন্ত্রণ দেয় না। যজ্ঞ হবে, সবাইকে নিমন্ত্রণ দিল, লক্ষণ গেল, কিন্তু অন্য সবাইকে নিমন্ত্রণ দিলেও এই যে হনুমান প্রভু রামচন্দ্রের দাস, আমি সবার কাছে করি প্রকাশ, তাকে নিমন্ত্রণ দিল না। সত্য কথা আমার বলা ভালো। হঠাৎ করে দেখতে পেল যথাদিনে, আমি বলি আপনাদের বিদ্যমানে হাজার হাজার লোক ওই অযোধ্যাপুরী নগরীতে আসতে আরম্ভ করলো। হনুমান অবাক হয়ে গেল, এ কি? বলছে, ভাই সব তোমরা কোথায় যাচ্ছ? বলছে, হনু তোমাকে নিমন্ত্রণ দেয় নাই? প্রভুর অযোধ্যাপুরে আজ অশ্বমেধ যজ্ঞ হচ্ছে, তুমি যাবে না?
হনুমান মনে মনে চিন্তা করছে, কই আমি তো নিমন্ত্রণ পেলাম না। আবার মনে মনে ভাবছে, আমি তো তার সন্তান। আমি বলি আপনাদেরকে বিদ্যমান, আপনারা আমায় বলুন দেখি, কোনো বাড়িতে যদি রামায়ণ গান হয়, বাবা তার ছেলেকে নিমন্ত্রণ দেয় নাকি? দেয় না। হনু কি বলছে মনে মনে, যে আমি তো তার সন্তান, মনে করি ভাবো না আমাকে নিমন্ত্রণ দেওয়া লাগবে না, অন্তরেতে আছে ভাবো আমি অযাচিত হয়ে পড়ে আমি বলি আপনাদেরকে গোচরে ওই অযোধ্যা পুড়িয়ে গিয়ে আমি ওই যজ্ঞে অংশগ্রহণ করব। চিন্তা করে দেখুন জ্ঞানীচয় যথাদিনে কিন্তু ওই অযোধ্যাপুরে হনুমান যায়, গিয়ে সর্বপ্রথমে ওই সীতাকে প্রণাম দেয়। সীতার চরণ পরে প্রণাম করে দুটি চোখের জল দিয়ে সীতার চরণ দুখানা যখন ধোয়ায়, আমি করি বর্ণনা, অন্য দিনের মতো কথা না, সঙ্গত সীতা তার কমল হস্ত হনুমানের মাথায় দিয়ে তাকে আশীর্বাদ করে না, বলছে না যে দীর্ঘজীবী হও বৎস। সীতার চরণ থেকে উঠে আমি বলি আপনাদিকের নিকটে প্রভু রামচন্দ্রের চরণ পড়ি, দুটি চোখের জল দিয়ে প্রভু রামচন্দ্রের চরণ দুখানা দুয়ায়ে ডাক দিয়ে বলছে, প্রভু রে, আমি মায়ের চরণে কি এমন অপরাধ করেছি? খুলে বলি তোমার কাছাকাছি যে আমার মা আমার মাথায় তার কমল হস্ত দিয়ে আমাকে আশীর্বাদ করলো না। প্রভু রামচন্দ্র হনুকে জড়িয়ে ধরে দুটি চোখের জলে ভেসে ডাক দিয়ে বলছে, হনু, ও তো তোর মা না। আমি করি বর্ণনা, হচ্ছে স্বপ্ন সীতা, আমি তোর মাকে বনবাসে দিয়েছি। যখন এই কথা বলেছিল, হনুমান বলছে, প্রভু রামচন্দ্র তুমি বড় ভুল করেছ। প্রভুরে তুমি বড় ভুল করেছ। কেন? বলেছে, প্রভু সীতাকে উদ্ধারিতে আমি বলি তোমার সাক্ষাতে তোমার ভাই অনুজ লক্ষ্য বুকে শক্তিশীল ধারণ করেছিল। আমি তোমার হনু, তোমার দাস, আমি তোমার কাছে করি প্রকাশ। আমি সেদিন একা একটা করে শিলা মাথায় করে করে সাগরকে বন্ধন করেছিলাম, আর তুমি সেই মাকে বনবাসে দিলে। প্রভু বড় ভুল করেছি। আমি মনে নিয়ে মনস্তাপ, তোমাকে দেব অগ্নি মা খাবে সম্পদ। আমি করি বর্ণনা, আমার এই লক্ষ্মী ছাড়া যোগ্য কখনো পূর্ণ হবে না। আমি যাচ্ছি মায়ের অন্বেষণে। জানবেন যত ভক্ত দল, আজ হনুমান সীতাকে অন্বেষণের জন্য, বাবা অন্বেষণের জন্য বনে চলে গেছে। বনে গিয়ে বাল্মীকির তপবনে গিয়ে দেখতে পারে যে আজ সীতা ওখানে বসে আছে, বসে রাম নাম উচ্চারণ করছে অবিরাম। হনুমান গিয়ে দেখে বড় ভালো লেগেছে, ডাক দিয়ে বলছে, অমা অমা, আমি তোমার হনু এসেছি। খুলে বলি তোমার কাছাকাছি, তুমি আমার কথা নাও, একটিবার আমার দিকে তাকাও। সেটা হনুকে দেখে দুটি চোখের জলে বুক ভাসায় ডাক দিয়ে বলছে, হনু, এতদিন পরে তোর মায়ের কথা মনে পড়ল, বল আমার স্বামী প্রভু রামচন্দ্র কেমন আছে? দেখেছেন তাকে বনবাসে দিয়েছে, তবুও প্রভু রামচন্দ্র তার স্বামী জীবন থেকে কত দামি, সেই গভীর বন থেকে তার সংবাদ নিচ্ছে। বলছে, আমার স্বামী কেমন আছে? বলেছে, ভালো। বলেছে, মা তুমি কেমন আছো? বলে, ভালো। বলেছে, মা তুমি আমার কথা নাও, তোমার ওই ভালের সিঁদুর কেন আমার একবার কম? বলছে, হনু জানিস না, এ জগতের সতী নারী যারা পতির মঙ্গল কামনায় ভালে সিঁদুর ধারণ করে তারা, তাই আমি প্রতিদিন স্নান করে আমি স্বামীর মঙ্গলের তরে আমি ভালে সিঁদুর ধারণ করি। একটু পরে ডাকতে বলছে, মারে আমার যে বড় ক্ষুধা লেগেছে, তুমি আমার কথা না, আমাকে একটু কিছু খেতে দাও। সীতা দেবী বলছে, হনুরে, এই গভীর জঙ্গলের ভিতরে আমি কোথায় খাবার পাবো? তোরে কেমন করে দেবো খাবার এই চরাচরে? হনুমান বলছে, মা তুমি কি এই গভীর জঙ্গলে খাবার খাও না? বলছে, খাই। বলছে, কি খাও? আর সীতা দুটি চোখের জল ছিঁড়ে ডাকতে বলছে, হনুর ধারে, হনুরে, আমি কি খাই জানিস?
ভিতরে, আমি বলি তোর ধারে, আমি রাম নাম অমৃত সুধা পান করি। আমি রাম নাম অমৃত সুধা পান করে বেঁচে আছি। হনুমান বলছো আমার, তুমি রাম নাম অমৃত সুধা পান করে বেঁচে থাকতে পারো, কিন্তু আমার যে বানরে পেট মা, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাদ্য দিতেই হবে। সত্য কথা আমার বলা ভালো। সীতা ডাকতে বললো, হনুরে তুই আমার কথা নিবি, এখানে ক্ষণকাল অপেক্ষা করবি, অন্তরে কাছে ভাবো, আমি বনের ভিতরে গিয়ে দেখি কোনো ফল, কোনো কিছু খাদ্য পাই নাকি, সেটা এনে দেব। সীতা গভীর বনের ভিতরে গিয়ে খাদ্য আহরণ করবে বলে সে কিন্তু সেখানে গেছে। আর হনু কি করেছে, এই সুযোগে সীতা যেখানে বসেছিল ওখানে বসে তার আপদমস্তক পর্যন্ত সিঁদুর ধারণ করেছে সারা গায়ে। সীতা কিছু ফল এনে এসে দেখতে পারে যে হনু আর নাই। ডাকতে বলছে, হনু বাবা কোথায় গেলি? হনু মনে মনে চিন্তা করছে, মা আমাকে চিনতে পারে নাই। দেখে যে একটা লাল ফুল ফুটে আছে। হনু মনে মনে চিন্তা করছে, আমাকে চিনতে পারে নাই মা। মিটি মিটি করে তাকাচ্ছে আর হাসছে। আর বার ডেকে বলছে, হনু বাবা কোথায় গেলি বল। হনু দূর থেকে ডাকতে বলছে, আমার আমি এখানে। খুলে বলি, তোমার বিদ্যমানে তুমি তাকিয়ে দেখো, আমি এখানে। বলছে, হনু রে এই যে খাবার নেই বাবা, খা। বাবারে তুই আমার কথা নিবিয়ে কি করেছিস বল? তুই আপদমস্তক পর্যন্ত সিঁদুর ধারণ করেছিস কেন? হনু বলছে, আমার প্রভু রামচন্দ্র সে হচ্ছে জগৎ স্বামী। একবার রাম নামে যত পাপ হয় পাতকী সাধ্য নেই যে তত পাপ করে। যে রাম নামে মাধবের কাষ্ঠতরি পর্যন্ত স্বপ্ন হতে পারে, অহল্যা পাশানি রামের স্পর্শে সেই পাশানি মুক্ত হতে পারে, সেই প্রভু রামচন্দ্র তোমার স্বামী। কিন্তু মা, তোমার স্বামীর মঙ্গলার্থে যদি তোমার ভালে এক বিন্দু সিঁদুর ধারণ করতে পারো, তার মঙ্গল কামনা। আমার এই প্রভু রামচন্দ্র শুধু তোমার একার স্বামী না, সে যে জগৎ স্বামী। আমি তার দাস, আমি তার ভক্ত হয়ে সেই জগৎ স্বামীর মঙ্গল কামনায় আমি আপদমস্তক পর্যন্ত সিঁদুর ধারণ করেছি। শ্যামানন্দ পরিব্রাজক, এটা হচ্ছে রামায়ণ, সংসার আদর্শের গ্রন্থ। ডাক দিয়ে বলে, তাই সীতা তোমার, সীতার গর্ভে লব ছিল এ কথা আমার বলা ভালো। তার কি কারণ আমি সবার কাছে পরিবর্তন। আপনারা আমায় বলুন দেখি, আসলে এই চরাচরে যে যেমন কর্ম করে ফল তাকে কিন্তু তেমন পেতে হয়। কেউ যদি তেঁতুল গাছ লাগায় তাকে তেঁতুল ফল পেতে হবে, কেউ যদি আম গাছ লাগায় তাকে কিন্তু আমই পেতে হবে, তেঁতুল নয়। জানবেন তো ভক্তগণ, সীতার গর্ভে লব কেন ছিল, এর কারণ রইল। আপনারা আমায় বলুন দেখি, সীতার গর্ভে যদি লব না রয়, চিন্তা করে দেখুন জ্ঞানী ছয়, ওই অবস্থায় যদি বনের ভিতরে না যায়, আর লব যদি জগতের বুকে না আসে, আমি বলি আপনাদিকের পাশে, আর প্রভু রামচন্দ্র অশ্ব নিয়ে যাবে গভীর জঙ্গলের ভিতরে, পিতা পুত্রে যুদ্ধ হবে, পিতা পুত্রের পরিচয় হবে বলে পরিকল্প সহকারে ওই সীতার গর্ভে লব রইল। আমি করি বর্ণনা, সীতার গর্ভে যদি লব না থাকতে কথা কত পিতা পুত্রের রামায়ণের পালাটা পর্যন্ত জগতের বুকে সৃষ্টি হতো না। খুলে বলি তোমার ঠাই, এই কারণে সীতার গর্ভে ওই লব ছিল তোমারে জানা। আমি বলি তোমার বিদ্যমান
প্রশ্নের করলাম সমাধান। এইবার গাই।